প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আমরা রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়ছিলাম। আমরা গ্যাস সূত্র সমূহ পড়ছিলাম। সেটা তার মধ্যে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র আমরা ডিটেলস দেখেছি। আমরা গ্যাসের বৈশিষ্ট্যগুলো দেখেছি। আমরা বলেছিলাম যে বাস্তবে যে রিয়াল গ্যাস, বাস্তবে যে গ্যাস, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত যে গ্যাসগুলো, এই গ্যাসগুলোকে আমরা ধরে নিয়েছিলাম যে এরা নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় এরা যে আচরণ দেখায়, সে আচরণকে আমরা বলেছিলাম যে আদর্শ আচরণ, এবং সেই হিসাবে আমরা বলেছিলাম এই গ্যাসগুলোকে বলেছিলাম আমরা আদর্শ গ্যাস। এবং সেই গ্যাসগুলোকে আদর্শ বিবেচনায় নিয়ে বিজ্ঞানী বয়েলস, বিজ্ঞানী চার্লস যে সূত্রগুলো দিয়েছে, তার সাথে সাথে আরেকটি আজকের সূত্র নিশ্চয় তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, যে গেলুসাক নাম তোমরা শুনেছ, যে চার্লসের সূত্র ও গেলুসাকের সূত্র। গেলুসাক আরেকটি এক্সপেরিমেন্ট করেছে। সেই এক্সপেরিমেন্টটা করেছে চাপ এবং তাপমাত্রা নিয়ে। এটা আরেকজন বিজ্ঞানী গুইলেমি হ্যামিল্টনস তার আগে এটি পরীক্ষা নিরীক্ষা করেছে। এই জন্য এই সূত্রকে গেলুসাকের সূত্র, আর কারেক্টলি যদি আমরা বলি যে হ্যামিল্টনস ল। তো আমরা এই সূত্রকে আমরা প্রেসার ল বলা হয়। প্রেসার ল। আমরা একটু যদি পিছনে তাকাই, আমরা বয়েলের সূত্র যখন আমরা দেখেছিলাম যে পি এর সাথে পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, যখন টি ও এন মানে ভর স্থির, মোল সংখ্যা স্থির। আবার দেখেছিলাম ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার। যখন প্রেসার অ্যান্ড অ্যামাউন্ট অর্থাৎ নাম্বার অফ মোলস আর কনস্ট্যান্ট। এই পর্যন্ত আমরা দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখব যে পি মানে প্রেসার আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক, যখন ভলিউম অ্যান্ড অ্যামাউন্ট অফ গ্যাস মানে গ্যাসের মোল সংখ্যা যখন ধ্রুবক থাকবে, তখন তাপমাত্রা এবং চাপের মধ্যে কি সম্পর্ক। তো অ্যাবসলিউট টেম্পারেচার, আগে বলছি এটা টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। গেলুসাক বা হ্যামিল্টনস ল হলো যে প্রেসার inversely proportional to absolute temperature when P and N are constant. তাহলে আমরা চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কি, যে যখন তাপমাত্রা বাড়াবো তখন চাপ বাড়ে, তাপমাত্রা কমালে অ্যাবসলিউট টেম্পারেচার পরম তাপমাত্রা। কোনো আদর্শ গ্যাসের, আমরা গ্যাস সূত্রগুলো কিন্তু আদর্শ গ্যাসগুলোকে আদর্শ হিসাবে আমরা বিবেচনা করছি। বাস্তবে কোনো আদর্শ গ্যাস নেই। যে আমরা রিয়াল গ্যাস অর্থাৎ প্রকৃত গ্যাস, বাস্তব গ্যাসকে আমরা ভেরি লো টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেসার অ্যান্ড হায়ার টেম্পারেচার, অর্থাৎ যখন তাপমাত্রা আমরা খুব বেশি করব, চাপ যখন খুব কম করব, তখন গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো ইন্টারাকশন থাকে না, অর্থাৎ তাদের মধ্যে আণবিক কোনো আকর্ষণ থাকে না। তো তারা ফ্রিলি মুভমেন্ট করে। এই ফ্রিলি মুভমেন্ট করার জন্য সেই অণুগুলো কিন্তু যে পাত্রের দেয়ালে যে আঘাত করে, সে আঘাতটা কিন্তু এলাস্টিক, অর্থাৎ স্থিতিস্থাপক একটি সংঘর্ষ, কলিশন, যেটা আমরা বলছি যে এলাস্টিক কলিশন, মানে স্থিতিস্থাপক একটা সংঘর্ষ হয়। অর্থাৎ সংঘর্ষ লাগার পরে একটা অণু, এই পাত্রেও একটা অণু, একটা পাত্র, এই অণুগুলো আছে, এই অণুগুলো প্রতিনিয়তই কিন্তু ছুটাছুটি করছে তীব্র গতিতে। ফলে এই অণুগুলো পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে। এই ধাক্কা লাগার ফলে যে শক্তি নিয়ে আসছে, যে কাইনেটিক এনার্জি নিয়ে যাচ্ছে, সে ধাক্কা দিচ্ছে, যে গতিশক্তি নিয়ে সে ধাক্কা দিচ্ছে, ওই গতিশক্তি নিয়ে গতিশক্তির কোনো আর হ্রাস হচ্ছে না, ওই গতিশক্তি নিয়ে আবার ফিরে যায়। এই
এই বিবেচনায় গ্যাসকে আমরা বলেছিলাম আদর্শ, মানে বাস্তব গ্যাসকে আমরা বলেছিলাম একটা আদর্শ গ্যাস। মানে এটি একটা অ্যাপ্রক্সিমেশন, আগেই বলছি যে এটা একটা ধারণা প্রসূত একটি বলবো যে বাস্তব গ্যাসের একটি রূপ, সেটি আমরা আগে বলেছি। তাহলে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা যত বাড়াবো চাপ তত বাড়বে। অর্থাৎ এই যে পাত্রে ওই অণুগুলো আছে, ধরো এটা একটি বেলুন, এটা একটা বেলুন, এগুলো অণু আছে। এই বেলুনের আয়তন 200 মিলিলিটার। এখন তুমি যদি এখানে তাহলে এর একটি তাপমাত্রা, এখন এই অণুগুলো তো প্রতিনিয়ত এদিক ওদিক ছুটাছুটি করছে, তাহলে পাত্রের একক ক্ষেত্রফলের উপর সে ধাক্কা দিচ্ছে, এই ধাক্কার ফলে চাপের সৃষ্টি হচ্ছে। এখন তুমি এই আয়তনটাকে আমি বাড়তে দেবো না, তাপমাত্রা বাড়লে তো চাপ বাড়বে, আবার তাপমাত্রা বাড়লে কিন্তু আয়তন বাড়বে। তাহলে আয়তনকে ধ্রুবক রাখার জন্য কাজটা কি হবে, চাপের পরিবর্তন করতে হবে। যেমন তোমার গাড়ির টায়ারের আয়তন কিন্তু ফিক্সড। আমরা এখন তাপ যদি বাড়ে তাহলে গ্যাসের চাপ বাড়বে, মানে আয়তনকে ধ্রুবক রেখেছি, তাপ কি বাড়বে, তাপমাত্রা বাড়ালে সে চাপ বাড়বে। তাহলে সেরকম এর আয়তন 200 মিলিলিটার, এখন যদি তাপমাত্রা বাড়ায়, পূর্বের যে তাপমাত্রা, ধরো টি এর তাপমাত্রা ছিল মনে করো 300 কেলভিন, এখন তুমি তাপমাত্রা বাড়ালে মনে করো 350 কেলভিন, তাহলে আয়তনকে আমি এখন কেন, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে চার্লসের সূত্র অনুসারে, তা এই যে চার্লসের সূত্র অনুসারে। সুতরাং আমরা আয়তনকে ধ্রুবক রাখছি, ধ্রুবক রেখে এখন তাপমাত্রা যা ছিল তার চেয়ে বাড়াচ্ছি। এখন তাহলে আয়তন তো বেড়ে যাবে, বলছে না আয়তন বাড়বে না, ওই আয়তনকে ধ্রুবক রাখার জন্য চাপের পরিবর্তন হবে। তখন যে তাপমাত্রা ছিল তার চেয়ে তাপমাত্রা বাড়াচ্ছি, তাহলে ওই অণুগুলো তাপ শক্তি গ্রহণ করছে, ফলে তাদের মুভমেন্ট অর্থাৎ গতিশক্তি আরো বেড়ে যাবে, ফলে চাপের আগের যে চাপ ছিল তার চেয়ে চাপ বেড়ে যাবে। এটাই হলো গেলুসাক বা হ্যামিল্টন সূত্র, যে যত তুমি আদর্শ গ্যাসের তাপমাত্রা, পরম তাপমাত্রা যত বাড়বে গ্যাসের চাপ তত বাড়বে, যত তাপমাত্রা কমবে চাপ তত কমবে। অর্থাৎ প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার। হয় এন মানে অ্যামাউন্ট অফ গ্যাস, মানে মোল সংখ্যা, হয় এন অ্যান্ড ভি আর কনস্ট্যান্ট। তাহলে আমরা চাপের সূত্র পেলাম, অর্থাৎ গেলুসাকের সূত্র পেলাম বা হ্যামিল্টন সূত্র পেলাম কি, যে গ্যাসের পরিমাণ মানে তার মোল সংখ্যা, গ্যাসের পরিমাণ এবং গ্যাসের আয়তন যদি ধ্রুবক রাখা যায়, আদর্শ গ্যাসের আয়তন এবং মোল সংখ্যা যদি ধ্রুবক রাখা হয়, তাহলে গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক। আমরা তাহলে P proportional to T or P equal to KT or P by T equal to constant। অর্থাৎ তাপমাত্রা তুমি যত বাড়াবা চাপ তত বাড়বে, তাপমাত্রা যত কমাবা চাপ তত কমবে। এখন আমরা দুটো সেম মানে ভিন্ন অবস্থায় যদি নিই, ধরো তাপমাত্রা টি ছিল, এখন তাপমাত্রা করলাম T1, তাহলে তাপমাত্রার পরিবর্তন করলাম, তাহলে চাপের পরিবর্তন হবে P1। এবার তাপমাত্রার পরিবর্তন করলাম T2, তাহলে চাপ হবে P2। এইভাবে আমরা Pn এর টার্ম পর্যন্ত ইকুয়াল টু কে, অর্থাৎ আমরা P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। আমরা এটি হলো অর্থাৎ তাপমাত্রা এবং চাপের অনুপাত সর্বদাই একটি ধ্রুবক সংখ্যা। শর্ত
যখন গ্যাসের আয়তন এবং গ্যাসের পরিমাণ আমরা ধ্রুবক রাখবো। গ্যাসের পরিমাণ মানে গ্যাসের মোল সংখ্যা, এই কথাটা আমি প্রতিদিন বলছি, কিন্তু গ্যাসের অ্যামাউন্টকে আমরা আমাদের রসায়নে কি দ্বারা প্রকাশ করি? মোল দ্বারা। তাহলে যখন গ্যাসের আয়তন এবং মোল সংখ্যা যখন অপরিবর্তিত থাকবে তখন সর্বদাই চাপ এবং পরম তাপমাত্রার, আদর্শ গ্যাসের চাপ এবং পরম তাপমাত্রার অনুপাত একটি ধ্রুবক সংখ্যা হবে। ধরো একটি, আমরা এখানে এই যে এই ইকুয়েশনটা তোমরা খেয়াল করো, যে আমরা যদি P1, এটা ইনিশিয়াল প্রেসার মানে প্রাথমিক চাপ, ইনিশিয়াল টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার, এটা ফাইনাল টেম্পারেচার, ফাইনাল প্রেসার, ফাইনাল টেম্পারেচার। এখন আমরা ধরি যে P2 ইকুয়াল টু 2P1, অর্থাৎ ফাইনাল যে প্রেসারটা হবে, অর্থাৎ শেষ চূড়ান্ত যে চাপ হবে, সেই চাপটা প্রাথমিক চাপের দ্বিগুণ। তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো, মানে চাপ বাড়িয়ে কয় গুণ করছি, পূর্বের চাপের কয় গুণ করছি, দ্বিগুণ করছি। তাহলে তাপমাত্রার কি হবে, আমরা ইকুয়েশনটা দেখো যে P1 বাই T1 ইকুয়াল টু P2 মান কি 2P1, তাহলে 2P1 বাই T2। তাহলে আমরা এখন এই P1 চলে গেল, তাহলে কি থাকছে দেখো তো, তাহলে T2 ইকুয়াল টু কি হবে 2T1। দেখো হলো কি না, আমাদের কথা ছিল যে P বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ তাপমাত্রা বাড়িয়ে যদি আমি দ্বিগুণ করি তাহলে চাপও দ্বিগুণ হবে। তাপমাত্রা বাড়িয়ে যদি আমি দ্বিগুণ করি তাহলে চাপ বাড়িয়ে দ্বিগুণ হবে। আবার চাপ বাড়িয়ে যদি পূর্বের চাপের দ্বিগুণ করি তাহলে তাপমাত্রাও দ্বিগুণ হয়ে যাবে। দেখো আমরা চূড়ান্ত চাপ, পূর্বের চাপ ছিল কি P1, তার দ্বিগুণ করছি ধরলাম। তাহলে আমরা এই যে P2 পরিবর্তে আমরা 2P1 বসাইলাম, তাহলে P1 গান, তাহলে T2 ইকুয়াল টু 2T1, অর্থাৎ চাপ বাড়িয়ে দ্বিগুণ করার সাথে সাথে তাপমাত্রাও কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। আবার রিভার্সটাও সত্য, তুমি যদি দেখো এখানে আমরা T2 করছি 2T1, মানে শেষ, অর্থাৎ ফাইনাল টেম্পারেচারটা হলো পূর্বের ইনিশিয়াল টেম্পারেচারের দ্বিগুণ। আমরা ধরলাম যে তাপমাত্রা যা আগে ছিল সেই তাপমাত্রাটা বাড়িয়ে আমরা দ্বিগুণ করছি, তাহলে T2 মান বসাও এখানে, তাহলে কি হলো দেখো P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই 2T1, তাহলে T1 গেল, তাহলে P2 ইকুয়াল টু দেখো P2 ইকুয়াল টু 2P1 হয়ে গেল, এই যে চাপও বেড়ে দ্বিগুণ হয়ে গেল। সুতরাং আমরা চাপের সূত্র আমরা বললাম যে গ্যাসের চাপ পরম তাপমাত্রার, কোন গ্যাসের চাপ, আদর্শ গ্যাসের চাপ পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক, when volume and amount of gas আর কেপ্ট কনস্ট্যান্ট বা শুধু কনস্ট্যান্ট। এই আমাদের চাপের সূত্র হয়ে গেল। আমরা এই যে আমরা কি দেখো এখানে আমরাকে যদি এটা নিই যে দেখো P proportional to T or P by T equal to কি constant or P equal to KT, দেখো তো Y equal to mx এর ফর্মুলা দেখো, অর্থাৎ P এর বিপরীতে যদি T এর লেখচিত্র অঙ্কন করি, ধরো এদিকে যাচ্ছে T, এদিকে যাচ্ছে P, তাহলে কি পাবো, মূল বিন্দুগামী একটি সরল রেখা পাবো, এখানে 0, এটা T কিন্তু অ্যাবসলিউট টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার, এখানে 0, তাহলে কি পাবো, এরকম এক্সট্রাপোলেট করা হয়
এই জন্য যে তাপমাত্রা যখন 0 কেলভিনের এইগুলো কাছাকাছি যখন এগুলোতে চলে আসে, তখন গ্যাস আর গ্যাস থাকে না, তখন তরল বা সলিডে পরিণত হয়, মানে লিকুইড বা সলিডে পরিণত। এই জন্য আমরা এক্সট্রাপোলেশনে আমরা দিলাম। তাহলে আমরা এই যে দেখো, ধরো এখানে তাপমাত্রা ধরো মনে করো 100 কেলভিন, এটা 200 কেলভিন, এটা 300 কেলভিন, 400 কেলভিন, এভাবে এদিকে চাপ। তাহলে যত তাপমাত্রা বাড়ছে, দেখো এখানে তাপমাত্রা বাড়ছে 100 কেলভিন, চাপও বাড়ছে, যে দেখো এটা হলো চাপের মান, এটা হলো তাপমাত্রার মান। দেখো তাপমাত্রা বাড়ছে, চাপও বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, দেখো এখানে তাপমাত্রা বাড়ছে, আবার চাপও বাড়ছে, মানে সরল রৈখিকভাবে, মানে লিনিয়ারলি, মানে চাপের সাথে তাপমাত্রার যে মানে গ্রাফিটিক্যাল যে রিপ্রেজেন্টেশন, সেটা কি মানে লিনিয়ারলি, মানে কি সরল রৈখিকভাবে বেড়ে যাচ্ছে। এখন যদি আমরা তাপমাত্রা ভিন্ন এটা মনে আয়তন, তখন কি আয়তন কি কনস্ট্যান্ট, অর্থাৎ ভলিউম হলো কনস্ট্যান্ট। এখন যদি ভিন্ন ভিন্ন আমরা আয়তন নিই, একটু দেখো, দেখো এটা খেয়াল করো যে আমরা 3-4টা তাপমাত্রা নিয়েছি, একটা V1, একটা V2, একটা V3, একটা V4, একই সেম রেজাল্ট। দেখো V1 সরল রৈখিকভাবে যখন আয়তন V1, ওই V1 এই যে রেখা, এই রেখার যে কোনো বিন্দুতে আয়তন কনস্ট্যান্ট। এই জন্য এই রেখাগুলিকে বলা হয় আইসোকোর বা সম আয়তনিক রেখা। দেখো আমরা এখানে সম আয়তন, বিভিন্ন আয়তনে মানে একটি রেখার যে কোনো বিন্দুতে V1, প্রথম রেখাটা দেখো লম্বা উপরের লেখাটি, যে ওই রেখার যে কোনো বিন্দুতে কিন্তু V1 কিন্তু কনস্ট্যান্ট। এই জন্য এটি একটি আইসোকর লাইন। তারপরে দেখো V2, তারপরে দেখো V3, তারপরে হলো V4, V1 লেস দেন V2 লেস দেন V3 লেস দেন V4। তাহলে এই যে আমরা চাপের বিপরীতে আমরা যে তাপমাত্রার যে লেখচিত্র পেলাম, সেটার সরল রৈখিকভাবে, অর্থাৎ যত তাপমাত্রা বাড়ছে চাপ তত বাড়ছে। আমরা ওই যেটি আমরা বলছিলাম যে আমাদের রিয়েল লাইফে আমরা কি দেখি, দেখো তো বাড়িতে তোমাদের প্রত্যেকেরই বাড়িতে প্রেসার কুকার আছে, তাই না? আমরা কিন্তু প্রেসার কুকার স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি। আমরা কি করি, যে আমরা যে রান্না করি, আমরা সে রান্নাটা করি কিসে, যে এটা স্টিম, একটা মানে ওয়াটার স্টিমে আমরা যে কোনো জিনিসকে সিদ্ধ করি। সেই তুমি ভাত রান্না করো, তরকারি রান্না করো, আমরা এটা ওয়াটার স্টিমে আমরা এই করি। যখন আমরা তাপমাত্রা বাড়াই, ওটা তো ওর ঢাকনা লেগে আছে, টাইট হয়ে লেগে আছে, ওর ঢাকনার উপরে কিন্তু একটি ছোট্ট ছিদ্র আছে, মানে ওই যে এরকম যদি তুমি একটু তাকে এভাবে করো, মানে একটু যদি হালকা করো বা নাই করো, যখন তুমি তাপমাত্রা আমি যখন বাড়াচ্ছি, তখন ওই যে আয়তন তো স্থির, মানে তোমার যে প্রেসার কুকারের আয়তন তো স্থির। যখন আমি তাপমাত্রা বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, তখন গ্যাসের, অর্থাৎ ওই যে জলীয় বাষ্প যেখানে উৎপন্ন হচ্ছে, স্টিম উৎপন্ন হচ্ছে, ওই স্টিমের চাপ কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ অণুগুলো যে ওখানে যে গ্যাস সৃষ্টি হচ্ছে, স্টিম সৃষ্টি হবে, স্টিমের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাচ্ছে। তাহলে গতিশক্তি যদি বেড়ে যায়, তাহলে চাপ বেড়ে যাবে। তো চাপ, আয়তন তো আমি আর বাড়াচ্ছি না, তাহলে আয়তনকে ঠিক রাখছি। তাহলে তাপমাত্রা কন্টিনিউয়াসলি আমি দিয়ে গেলাম, আর চাপ কন্টিনিউয়াসলি বাড়ছে। এক সময় কিন্তু তোমার প্রেসার কুকার কিন্তু তোমার বাস্ট হয়ে যাবে। এই জন্য কী করা হয়, উপরে ঢাকনার উপরে একটি ছিদ্রে থাকে, যখন চাপ যে তাপমাত্রা বাড়ালে যে চাপটুকু যে বাড়ে, সেই বাড়াটা কিন্তু ওই তার ছিদ্র পথ দিয়ে চলে যায়, তার ওই যে ছোট্ট একটি নল আছে, নল দিয়ে কিন্তু ওটা চলে যায়। এই জন্য আমরা এই প্রেসার কুকারে একটি উদাহরণ দিতে পারি যে তাপমাত্রা বাড়ালে চাপ বাড়ে। আর যদি তুমি ওটা বন্ধ রাখো, ওই ঢাকনার উপরে ওই ছিদ্র বন্ধ রাখো, তাহলে কিন্তু তুমি
এখানে অ্যাক্সিডেন্ট ঘটবে। আবার আমরা দেখো যে আমরা যখন উইন্টার সিজনে, ধরো উইন্টার সিজনেও যদি আমি গাড়ি চালাই, আমার টায়ারের আয়তন স্থির, ওখানে কি আছে, ওখানে চাপ, ওখানে আমরা এয়ার ঢুকানো আছে, অর্থাৎ চাপ দিয়ে আমি এয়ার ঢুকানো আছে। এখন যদি তুমি উইন্টার সিজন হোক, সামার সিজন হোক, যে কোনো সিজনে হোক, ধরো গ্যাসের প্রথম তুমি গাড়ি স্টার্ট করার আগে তুমি গ্যাসের চাপ মাপলা। গ্যাসের চাপ কি? গ্যাসের চাপ হলো, ধরো তো এই বোর্ডটার এখানে আমি ধাক্কা দিলাম, তাহলে কি গোটা বোর্ডের উপর ধাক্কা দিলাম, না বোর্ডের একক ক্ষেত্রফলের উপর ধাক্কা দিলাম? এটা যদি বোর্ড হয় তা আমি বোর্ডের এই জায়গাতে আমি ধাক্কা দিলাম, তাহলে বোর্ডের একক ক্ষেত্রফলের উপর যে আমি ধাক্কা দিব, সেই ধাক্কা, সেই বলটাই হলো গ্যাসের চাপ, বা যে কোনো জিনিসেরই চাপ হবে। তো আমরা যখন এই গাড়ি স্টার্ট করার আগে, মানে ড্রাইভিং এর আগে, আমরা গ্যাসের চাপটা মাপলাম যে প্রতি ইঞ্চিতে পার স্কোয়ার, মানে প্রতি ইঞ্চিতে চাপ ধরো, মনে করো 40 প্যাসকেল, ধরো 40 প্যাসকেল ধরো। যখন গাড়ি স্টার্ট দিলাম আগে, এখন আমি মনে করো 20 কিলো 30 কিলো গেলাম, ওই টায়ারের আয়তন কিন্তু স্থির, টায়ার কিন্তু বাড়ছে না, টায়ারের আয়তন স্থির আছে। এখন যখন আমি গাড়ি চালাচ্ছি, তাহলে টায়ারের সাথে রাস্তার, অর্থাৎ রাস্তার যে মানে তোমার যে স্পেস, ওই দুটা স্পেস, অর্থাৎ টায়ার এবং রাস্তার সাথে একটা কি ঘটছে, ফ্রিকশন ঘটছে, অর্থাৎ সংঘর্ষ ঘটছে। সংঘর্ষের ফলে কি ঘটবে, তাপ সৃষ্টি হবে। সুতরাং যে তাপ নিয়ে তুমি স্টার্ট দিয়েছিলে, সে তাপের চাইতে তাপমাত্রা কিন্তু বাড়ছে। যতই তুমি যাচ্ছ তাপমাত্রা বাড়ছে। তাহলে তাপমাত্রা বাড়লে তাহলে কী হবে, গ্যাসের অণু গতিশক্তি পাবে। গতিশক্তি পেলে, যত গতিশক্তি পাবে, গ্যাসের অণুগুলো পাত্রের গায়ে তত ধাক্কা দিবে, অর্থাৎ টায়ারের গায়ে তত ধাক্কা দিবে, তত চাপ সৃষ্টি হবে, তাই না? এরকম যদি তুমি মনে করো 500 কিলো যাও, এমন এক সময় আসবে যে তোমার টায়ার কিন্তু, যদি টায়ারটা খারাপ হয়ে থাকে, টায়ারটা কিন্তু বাস্ট হয়ে যাবে, আর নাও খারাপ হলেও টায়ার কিন্তু বাস্ট হয়ে যাবে। এই জন্য আমরা এই উদাহরণ দিয়ে আমরা এই যে আমাদের রিয়াল যে লাইফের উদাহরণ আমরা গেলুশকের সূত্রের সাহায্যে আমরা দেখাতে পারি। এখন আমরা নেক্সট আমরা দেখব দেখি অ্যাভোগাড্রো ল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, একটু আমাদের টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, একটু দেখো তোমরা। একটি আমি উদাহরণ দিয়েছি, দেখো, আমি কিছু বলবো না, তোমরা দেখো, এটা বুঝো। একটি বেলুনে এই অণুগুলো প্রতিনিয়ত অধিক ছুটাছুটি করছে, ওই বেলুনের পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ বেলুনের গায়ে ধাক্কা দিচ্ছে, ছোট থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে। দেখো, যত অণু সংখ্যা বাড়ছে, বেলুনের আয়তন তত বাড়ছে, অর্থাৎ গ্যাসের অণু যত বাড়ছে, বেলুনের আয়তন তত বাড়ছে। আমরা যদি তাপমাত্রা এবং চাপকে যদি আমরা ধ্রুবক রাখি, তাহলে দেখতে পাবা যে যত আমরা অণু সংখ্যা যত বাড়বে, ওই গ্যাসের আয়তন তত বাড়বে। লেটেস্ট আবার এগেন আমরা দেখো, আমরা
বেলুনটা দেখো অণু সংখ্যা কম ছিল, বেলুন ছোট ছিল, বেলুনের আয়তন ছোট ছিল, অণু বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে, আয়তন কিন্তু বেলুনের আয়তন আবার ক্রমান্বয়ে বাড়ছে, আবার অণু বাড়ছে, মানে নাম্বার অফ মোলস বাড়ছে। দেখো আরও অণু বাড়ছে, গ্যাসের আয়তন আরও বাড়ছে, আরও অণু বাড়ছে, গ্যাসের আয়তন আরও বাড়ছে। আবার দেখো এগেন অণু বাড়ছে, গ্যাসের আয়তনও বাড়ছে, আরও অণু বা মোল সংখ্যা বাড়ছে, বেলুনের আয়তন তত বাড়ছে। দেখো এই 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 যে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো ইন্টারাকশন নাই বলে সে প্রতিনিয়ত এদিক ওদিক ছুটাছুটি, অর্থাৎ বেলুনের মানে গায়ে সে ধাক্কা দিচ্ছে, শত বেলুন কিন্তু ফুলে উঠছে। চলতে থাক, এক সময় দেখবা এবার যদি ওখান থেকে দেখো এবার কিন্তু আমি একটু ছোট্ট ছিদ্র করে দিয়েছি, এবার অণুগুলো কিন্তু চলে যাচ্ছে। এবার বিপরীতটা, অর্থাৎ অণুসংখ্যা কমে যাচ্ছে। এর আগে অণুসংখ্যা আমরা ইনসার্ট করেছিলাম, এবার কিন্তু এক্সারশন করছে, মানে কি চলে যাচ্ছে, অণুগুলো চলে যাচ্ছে, আবার ভলিউম কমে যাচ্ছে, অর্থাৎ বেলুনের আয়তন আরো কমে যাচ্ছে। অণু চলে গেল, সব ডিসঅ্যাপিয়ার। দেখো তাহলে আমরা ভিডিও থেকে আমরা কি শিখলাম, যে গ্যাসের মোল সংখ্যা যত বাড়ছে, মানে অণুসংখ্যা যত বাড়ছে, গ্যাসের আয়তনও তত বাড়ছে। আমরা এই আজকে অ্যাভোগাড্রো সূত্র নিয়ে আমি একটু ডিটেলস তোমাদেরকে বলবো, তোমরা খুব সহজভাবে যেটা পড়ে আসছো সেটাকে আরও একটু সহজ করার চেষ্টা করি আমরা। যে আমরা আগে তিনটা জিনিস আমি একটু বলবো। এটা গ্যাসের মাস মানে এম, তারপরে মলিকুলস, এটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা চিহ্নিত করি। নাম্বার অফ মোলস, মোলসকে মোলসের অ্যাব্রিভিয়েট কিন্তু MOL, মোলস। এন অ্যাভোগাড্রো নাম্বার 6.022 into 10⁻23। এই চারটা জিনিসকে আমরা আগে শিখব। দেখো ফিক্সড মাস মানে নির্দিষ্ট ভর, তাহলে নির্দিষ্ট মলিকুলস অর্থাৎ ফিক্সড মলিকুলস অর ফিক্সড মোলস। আর এটা কি, যে এক মোল যে কোনো পদার্থ হোক, সে গ্যাস হোক, এক মোল গ্যাস আয়ন হোক, এক মোল পরমাণু হোক, এক মোল অণু হোক, এক মোল পরমাণু হোক, এক মোল আয়ন হোক, মানে যে কোনো পদার্থের এক মোলে। মোল তো একটা ইউনিট। এই যে আমরা এক মোল, এটা ধরো হাইড্রোজেন পরমাণু, এটা হাইড্রোজেন অণু, এটা হাইড্রোজেন আয়ন। দেখো এর ভর 1.0008, এটা 2.0016 মানে 2, এটাও কিন্তু 1.008। কেন? ইলেকট্রন চলে গেলে ভরের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এটা অ্যাটম, তাহলে এত গ্রাম সমান হলো 1 মোল পরমাণু, হাইড্রোজেন পরমাণু। এটা কি 2 গ্রাম মানে 1 মোল হাইড্রোজেন অণু। এটা কি 1 মোল হাইড্রোজেন আয়ন। তাহলে দেখো এটা হলো গ্রাম পরমাণু, এটা গ্রাম অণু, এটা গ্রাম আয়ন, এটা গ্রাম পরমাণু, মানে 1 মোল পরমাণু। 1 মোল পরমাণু, 1 মোল হাইড্রোজেন পরমাণুতে এতটি পরমাণু থাকবে। 1 মোল হাইড্রোজেন অণুতে এতটি অণু থাকবে।
1 মোল হাইড্রোজেন আয়নে এতটি আয়ন থাকবে। তাহলে আমরা কি বলতে পারি অ্যাভোগাড্রো সংখ্যা? 1 মোল যে কোনো পদার্থে, সে মৌলিক হোক, যৌগিক হোক, আয়ন হোক, 1 মোল যে কোনো পদার্থে এতটি কি থাকে? কণা থাকে। পরমাণুর ক্ষেত্রে পরমাণু বলবো, অণুর ক্ষেত্রে অণু। এই যে হাইড্রোজেন অণু, তাহলে অণু বলবো। এখানে পরমাণুর হিসাব করছি, তাহলে পরমাণু বলবো। এখানে আয়নের হিসাব করছি, আয়ন বলবো। আবার ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন সমান এতটি ইলেকট্রন। তাহলে এতটি, এত পার্টিকেলস। পার্টিকেলস মানে যে অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, ইলেকট্রন হতে পারে, সমান। আমরা এখন নির্দিষ্ট ভর মানে ফিক্সড মাস, নির্দিষ্ট ভর মানে নির্দিষ্ট মলিকুলস মানে ফিক্সড মলিকুলস, ফিক্সড মোলস। ধরো 8 গ্রাম অক্সিজেন, এটা অক্সিজেন কিন্তু অণু লিখেছি, 8 গ্রাম অক্সিজেন অণু লিখেছি। তাহলে 8 গ্রাম অক্সিজেন অণু সমান কয় মোল অণু? তাহলে তার ভর কত আমরা জানি, ভর হলো 8 ডিভাইডেড বাই আণবিক ভর। ধরো 8 গ্রাম অক্সিজেন, তাহলে ভর বাই তার আণবিক ভর, তাহলে 1/4 এত মোল অণু, এত মোল অণু। তাহলে আমরা ভরের সাথে কি একটা মোলসের একটা কি পাচ্ছি, আমরা একটা সম্পর্ক পাচ্ছি। আবার মলিকুলস আর মোলের মধ্যে সম্পর্ক দেখো, এটা নাম্বার অফ মোলস, যে N/NA মানে অ্যাভোগাড্রো সংখ্যা, এটাকে বলা হয়। এই যে Na সমান সমান 6.022 × 10⁻23। তাহলে নাম্বার অফ মোল সমান সমান N/Na। Nটা হলো যে কোনো সংখ্যক, যে কোনো সংখ্যক মলিকুলস। ধরো তাহলে Na সমান কতটি অণু? 6. Na সমান কয় মোল? 1 মোল। Na মানে কতটি অণু? এই যে এতটি অণু। তাহলে 6.022 × 10⁻23 সমান কয় মোল? 1 মোল। তাহলে 1 সমান কত? 1/Na। এখন মনে করে যদি থাকে যে 12টি মানে 12 নাম্বারস অফ মলিকুল সমান কয় মোল অণু? তাহলে কি হবে? এই 12কে আমরা ধরলাম n, তাহলে ওই যে n প্রপোর্শনাল টু n/Na। Naটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে n প্রপোর্শনাল টু, তাহলে n প্রপোর্শনাল টু n হচ্ছে কিনা দেখো তো। অর্থাৎ নাম্বার অফ মোলস আর নাম্বার অফ মলিকুলস কি সমানুপাতিক। যত এটা বাড়বে মোল সংখ্যা তত বাড়বে, যত নাম্বার অফ মলিকুলস বাড়বে তত নাম্বার অফ মোলস বাড়বে, যত নাম্বার অফ মলিকুলস কমবে নাম্বার অফ মোলস কমবে। তাহলে কখনো বিভিন্ন বই বিভিন্নভাবে দেখবে যে মোল সংখ্যার সমানুপাতিক, অণু সংখ্যার সমানুপাতিক বা মোল সংখ্যার সমানুপাতিক, এখানে নিয়ে কোনো দ্বিধাগ্রস্ত হবে না, যে নাম্বার অফ মোলস প্রপোর্শনাল টু নাম্বার অফ মলিকুলস। তাহলে n সমান সমান N/Na। Naটা কি? অ্যাভোগাড্রো সংখ্যা। আর এটি যে কোনো সংখ্যক। ধরো 20টি অক্সিজেন মলিকুল সমান কয় মোল? তাহলে N = 20 বাই এই যে এটা দেখলাম। আর ভরের সাথে মোলসের সম্পর্ক আমরা দেখলাম। এবার আমরা যে তোমরা বেলুন দেখলা, আমরা কি দেখতে পেলাম? যখন বেলুনে ক্রমান্বয়ে মলিকুলস বেড়ে যাচ্ছে মানে অণু বেড়ে যাচ্ছে, বা নাম্বার অফ মোলস বাড়ছে, বা অ্যামাউন্ট বাড়ছে। অ্যামাউন্ট মানে ওই যে 8 গ্রাম অক্সিজেন অ্যামাউন্ট একটা। তাহলে আমরা অ্যামাউন্টসকে ইন কেমিস্ট্রিতে আমরা কি হিসেবে ব্যবহার করি? কি ইউনিট দিয়ে? মোলস দিয়ে। তাহলে যত আমরা বেলুনে যত গ্যাসের পরিমাণ বাড়াচ্ছি, গ্যাসের পরিমাণকে আমরা হিসাব করব মোলস দিয়ে বা মলিকুল দিয়ে। যত গ্যাসের পরিমাণ আমরা বাড়াচ্ছি, আমরা দেখছি বেলুনটা তত ফুলে উঠছে, অর্থাৎ আয়তন তত বাড়ছে। তাহলে এই যে দেখো, আমরা এখানে আমরা এখানে দেখো, আমি ধরো আমরা নিজেও একটা বেলুন আঁকি। এটা একটা বেলুন। এবার
নিশ্চয়ই এই বেলুনের চাইতে এই বেলুনের আয়তন বেশি। তাহলে কেমন করে বেশি হবে? যখন এই বেলুনে যখন আমি ফু দিব, যখন এয়ার দেব, তাহলে যখন আমি এয়ার দিচ্ছি তখন কি যাচ্ছে? তখন গ্যাসের অণু যাচ্ছে মানে বেলুনের আয়তন তত বাড়ছে, অর্থাৎ নাম্বার অফ মলস বাড়ছে, এটা ইনক্রিজ মানে বাড়াচ্ছি, তাহলে ভিও বাড়ছে। এবার এটার চাইতে দেখো আবার রিভার্সটা দেখি, এটা আর একটা বেলুন, দেখো তো এবার এর চাইতে এটা কমে যাচ্ছে, তাহলে নিশ্চয় এবার এটার চাইতে এটা কমে গেল, তাহলে মানে কি আমি অণু ওখান থেকে গ্যাস বের করে নিলাম, গ্যাসের পরিমাণ বের করে নিলাম, মানে কি না মলিকুলস বের করে নিলাম বা নাম্বার অফ মোলস বের করে নিলাম। তাহলে এবার এন কিন্তু ডিক্রিজেস, মানে কি মানে কমে যাবে, তাহলে ভিও কমে যাবে। তাহলে আমরা ভি এর সাথে এন এর একটা সম্পর্ক পেলাম, ভি প্রপোর্শনাল টু এন হোয়েন টি অ্যান্ড পি আর কেপ্ট কনস্ট্যান্ট, মানে ইকুয়াল ভলিউমস অফ অল আইডিয়াল গ্যাসেস, মানে সব আদর্শ গ্যাসের ইকুয়াল যদি ভলিউম হয়, মানে সমান আয়তন হয়, ইকুয়াল ভলিউম অফ all ideal gases at the same temperature and pressure, volume directly proportional to number of moles। অর্থাৎ যখন তাপমাত্রা এবং চাপ যদি কনস্ট্যান্ট রাখা হয়, মানে কোনো পরিবর্তন না করা হয়, এই যে এই বেলুনের তাপমাত্রা যা ছিল, এই বেলুনের তাপমাত্রা ছিল মনে করো তুমি 300 কেলভিন, এই চাপ ছিল মনে করো 1 atm, এখানেও 300 কেলভিন, এই চাপ 1 atm, এখানেও 300 কেলভিন, চাপ 1 atm, তিনটাতে একই সত্য। তাহলে যদি তাপমাত্রা এবং চাপ যদি কনস্ট্যান্ট রাখা হয়, তাহলে গ্যাসের আয়তন নাম্বার অফ মলিকুলস অথবা নাম্বার অফ মোলস এর সাথে সমানুপাতিক। অর্থাৎ এটা আমি একটু আগে বললাম, এই যে এটা এন, আবার এন প্রপোর্শনাল টু এন। তাহলে আমরা অ্যাভোগাড্রো সূত্রকে কিভাবে বলবো? যখন তাপমাত্রা এবং চাপকে ধ্রুবক রাখা হয়, তখন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সাথে সমানুপাতিক। এবার যদি অন্যভাবে বলি এই কথাটা, যে তাপমাত্রা এবং চাপ যদি একই থাকে, তাহলে সমান আয়তনের সকল গ্যাসে সমসংখ্যক কি থাকবে? অণু থাকবে। যে কথাটা আমি এখন বলছি, এই কথাটার বিপরীত কথাটা ওটা, যে তাপমাত্রা এবং চাপ যদি একই থাকে, তাহলে গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সাথে সমানুপাতিক, অর্থাৎ ভলিউম directly proportional to number of moles when T and P are kept constant। এবার আমরা যে কথাটা এখন বললাম, যে মনে করো তিনটা গ্যাস নিলাম, এই তিনটা গ্যাসের আমরা চিত্র দিয়ে দেখাই, তাহলে তুমি বুঝবা। তোমরা ধরো এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র। ধরো এখানে আছে মিথেন গ্যাস, এটা মিথেন গ্যাস। গ্যাসকে রাখতে গেলে কি ওপেন পাত্রে রাখা যাবে? না, একটা ক্লোজ ভেসেলে এবং একটা চাপ থাকবে। এটা একটা পিস্টন, এটা মনে করো একটা পিস্টন, এটা গ্যাস, মিথেন গ্যাসের অণু। এটা ধরো একই সমান পাত্র, কিন্তু সমান আয়তন পাত্রের, কিন্তু আমরা ধরে নিয়েছি এটা আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস মানে তাদের নিজস্ব কোনো আয়তন নাই, অণুগুলোর কোনো নিজস্ব আয়তন না, পাত্রের আয়তনটাই তার আয়তন। এখান থেকে পাত্রের আয়তন, এখানে তার পিস্টন, এটাও একই সমান পাত্র। এটা ধরলাম আমরা নাইট্রোজেন গ্যাস, এটা ধরলাম হাইড্রোজেন গ্যাস। এবার
এখানে চাপ 1 atm, তাপমাত্রা 273 কেলভিন। এখানে চাপ 1 atm, 273 কেলভিন। চাপ 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, টেম্পারেচার 273 কেলভিন। তাহলে তিনটাতে তাপমাত্রা চাপ কিন্তু একই রাখছে। এবার এই আয়তনটা, এই আয়তন কিন্তু সমান। এর আয়তন ধরো 100, এই আয়তনটা হলো 100 মিলিলিটার, এটা নাইট্রোজেন হলো 100 মিলিলিটার। এটা নাইট্রোজেন, এটারও আয়তন ভি ইকুয়াল টু 100 মিলিলিটার। এখানে ভি ইকুয়াল টু 100 মিলিলিটার, ভি ইকুয়াল টু। তাহলে দেখো তো, একই তাপমাত্রা এবং চাপ, পাত্রের আয়তন কিন্তু সমান। এখন যদি তুমি হিসাব করো, গ্যাস ভিন্ন, তিনটা গ্যাসই ভিন্ন, তাপমাত্রা, চাপ এবং ঠিক থাকলো, গ্যাসের আয়তন মানে পাত্রের আয়তন, কেন আদর্শ গ্যাস ধরেছি, গ্যাসের আয়তনও কিন্তু সমান। এখন যদি তুমি এই 100 মিলিলিটারের হাইড্রোজেনের যদি তুমি 5000টি অণু পাও, গণনা করে পাও, এখানেও তুমি 5000টি অণু পাবা, এখানেও তুমি 5000টি অণু পাবা। তাহলে দাঁড়ালো কি, যে একই তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের বিভিন্ন গ্যাস, সমান আয়তনের বিভিন্ন গ্যাসে সমান সংখ্যক কি থাকে, অণু থাকে। আমরা অন্যভাবে বললাম। আবার যদি এখন বলি যে তাপমাত্রা এবং চাপ যদি একই থাকে, বিভিন্ন গ্যাসের, তিনটা গ্যাস, বিভিন্ন গ্যাসের এই যে সমসংখ্যক অণু সমান আয়তন দখল করে। উল্টো করে বলছি যে তাপমাত্রা এবং চাপ যদি একই থাকে, 500টি নাইট্রোজেন অণু, 500টি মিথেন অণু, 500টি হাইড্রোজেন অণুর আয়তনও কি হবে, সমান হবে। তাহলে এই যে আমরা অ্যাভোগাড্রো সূত্রকে বিভিন্নভাবে বলছি, যে একই তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের বিভিন্ন গ্যাসে, কোন গ্যাস, আদর্শ গ্যাস, সমান আয়তনের বিভিন্ন আদর্শ গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এই যে ধরলাম অণু। আবার এভাবে বলি, তাপমাত্রা এবং চাপ যদি একই থাকে, তাহলে গ্যাস ভিন্ন হোক, গ্যাস ভিন্ন হোক, এতে কোনো মানে ফ্যাক্টর না, গ্যাস যে ভিন্ন হোক এর কোনো ফ্যাক্টর না। তাহলে তাপমাত্রা এবং চাপ যদি একই থাকে, বিভিন্ন গ্যাসের সমসংখ্যক অণু, হাইড্রোজেনের এতটি, নাইট্রোজেনের এতটি, এটার বিভিন্ন গ্যাসের সমসংখ্যক অণু সমান আয়তন দখল করে। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝেছো যে আমরা অ্যাভোগাড্রো সূত্রকে আমরা বিভিন্নভাবে বলতে পারি, যেটাই তুমি লেখো কিনা। যে আমরা প্রথমে বললাম যে গ্যাসের আয়তন তার অ্যামাউন্টের সাথে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, যে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ গ্যাসেস। অ্যামাউন্ট অফ গ্যাসেস মানে কি, গ্যাসের পরিমাণ, মানে গ্যাসের পরিমাণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, নাম্বার অফ মোলস। তাহলে ভি প্রপোর্শনাল টু, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ, ভি প্রপোর্শনাল টু এন। কেউ যদি বলে, এই কথাটা না বলে কেউ যদি বলে যে একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের বিভিন্ন গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আমরা এখন নিশ্চয় তোমরা এটা জানো যে আমি নিজেই তোমাদেরকে পড়িয়েছি আরেকটা চ্যাপ্টারে, যে এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যান্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 কেলভিন। এই তাপমাত্রা এবং এই চাপে যে কোনো গ্যাসের 1 মোল কত আয়তন দখল করে, এত লিটার বা এত কিউবিক ডেসিমিটার আয়তন দখল করে। এটাও তোমরা জানো। আমরা এখন অ্যাভোগাড্রো সূত্রটাকে আমরা একটু দেখি, যে ভি প্রপোর্শনাল টু
n, when T and P are constant। আমরা বললাম যে তাপমাত্রা এবং চাপ যদি ধ্রুবক থাকে, গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সাথে সমানুপাতিক। যদি এটা না বলো তাহলে বলবা যে তাপমাত্রা এবং চাপ যদি একই থাকে তাহলে সমান আয়তনের বিভিন্ন গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটাও যদি না বলো তাহলে এভাবে বলতে পারবা যে তাপমাত্রা এবং চাপ যদি একই থাকে তাহলে বিভিন্ন গ্যাসের সমান সংখ্যক অণু সমান আয়তন দখল করে। যেভাবে বলতে পারবা, তুমি যেভাবে বলতে চাও বলবা। অর ভি ইকুয়াল টু কে এন, অর ভি বাই এন ইকুয়াল টু কে। অর্থাৎ তাপমাত্রা এবং চাপের যদি কোনো পরিবর্তন না করা হয়, মানে ধ্রুবক রাখা হয়, তবে আয়তন এবং মোল সংখ্যার অনুপাত সর্বদাই একটি ধ্রুবক সংখ্যা, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ দেখো এখানে কি হচ্ছে, দেখো যে ওয়াই ইকাল টু এম এক্স, অর্থাৎ যত মোল সংখ্যা যত বাড়াবো, অর্থাৎ গ্যাসের অ্যামাউন্ট যত বাড়াবো, এটা দেখো না ভি ইকুয়াল টু কে এন, তাহলে ওয়াই এম এক্স, অর্থাৎ ভি এর বিপরীতে মোল মানে এন, মোলসকে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে কি হবে, যত নাম্বার অফ মোলস বাড়বে, মানে গ্যাসের অ্যামাউন্ট যত বাড়বে, গ্যাসের পরিমাণ যত বাড়বে, গ্যাসের আয়তনও তত বাড়বে। আমরা তাহলে এখানে দেখলাম যে ভি বাই এন ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই সূত্রটা দিয়েছিল 1811 সালে। 1858 সাল 1858 পর্যন্ত এর কোনো স্বীকৃতি মেলেনি বিজ্ঞানীদের কাছে। কিন্তু পরে দেখা গেছে কিছু ইনঅর্গানিক সাবস্টেন্স ছাড়া, মানে অজৈব কিছু পদার্থ ছাড়া এই সূত্রটার কিন্তু প্রয়োগ ঘটানো যায়। এই সূত্রটাকে, এবং কিছু বললাম না, কিছু অজৈব কিছু পদার্থ ছাড়া এই সূত্রের প্রয়োগ ঘটে এর বিভিন্ন অনুসিদ্ধান্ত নিয়ে এই দেখা গেছে যে যদিও অ্যাভোগাড্রোর এই হাইপোথেসিস, মানে কি, এটা তার প্রকল্প ছিল, এটা অনুমান ছিল, ধারণাগত একটি এম্পিরিক্যাল একটি ফর্মুলা তিনি দিয়েছিলেন। এটি কিন্তু ওই যে বললাম 1858 পর্যন্ত এর কোনো স্বীকৃতি মিলেনি বিজ্ঞানীদের কাছে। লাস্ট ক্যানিজারো, নিশ্চয় নাম শুনেছো তোমরা, নাম শুনবা, ক্যানিজারো এই বিজ্ঞানী বলল যে যে সমস্ত অজৈব পদার্থের ক্ষেত্রে এটি ব্যতিক্রম ঘটছে, সেটি হতে পারে যে কোনো একটা সার্টেন টেম্পারেচারে, মানে কোনো তাপমাত্রায় ওই পদার্থগুলোর কি ঘটে, ডিসোসিয়েশন ঘটে, মানে কি বিযোজন ঘটে, এজন্য কিছু ব্যত্যয় ঘটে। কিন্তু আজকে অ্যাভোগাড্রো যদিও এটা হাইপোথেসিস থেকে শুরু হয়েছে, প্রকল্প থেকে শুরু হয়েছে, কিন্তু এখন আর এটি প্রকল্প নেই। এর বিভিন্ন অনুসিদ্ধান্ত কাজে লাগিয়ে বিজ্ঞানীরা কিন্তু এটি কিন্তু এখন মানে স্বীকৃত যে অ্যাভোগাড্রো ল, এটা এখন হাইপোথেসিস না, এখন এটি ল, এটা সূত্র। যাকে যে আমরা দেখলাম যে ভি বাই এন, অর্থাৎ আয়তন এবং মোল সংখ্যার অনুপাত একটি কি সংখ্যা, ধ্রুবক সংখ্যা। ধরো তাহলে যত নাম্বার অফ মোলস যত বাড়াবো, এন যত বাড়াবো, আয়তন তত বাড়বে। ধরো একটা পরীক্ষা নিরীক্ষা এখান থেকে করা হোক, ধরো আমরা দেখো V1 বাই N1, এটা লেখা যাবে কিনা? এটা কি, ওই যে তুমি বেলুন দেখলা, বেলুনের প্রথমে মোল সংখ্যা কম ছিল, তাহলে আয়তন কম ছিল। ধরলাম যে মোল সংখ্যা প্রথমে ছিল বেলুনে N1, তার আয়তন ছিল V1। এখন তুমি যতই দেখতে পেলে বেলুন ফুলে উঠছে, তাহলে মোল সংখ্যা বাড়ছে N2 আর আয়তনও বাড়ছে। কিন্তু তাপমাত্রা এবং চাপ যদি ধ্রুবক রাখি, এই দুটার মান কিন্তু, অর্থাৎ V বাই T এর মান, V1 বাই N1 আর V2 বাই N2 মান কিন্তু সমান হবে। অর্থাৎ এখানে এবার দেখো, ধরো
N2 মানে কি ফাইনাল তার অ্যামাউন্ট অর্থাৎ ফাইনাল নাম্বার অফ মোলস। N2 মান প্রথম যে মোল সংখ্যা, প্রথম মোল সংখ্যা কত N1, তার দ্বিগুণ করে দিলাম, অর্থাৎ N2 মান ইকুয়াল টু 2N1, মানে ফাইনাল যে অ্যামাউন্ট অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের যে গ্যাস সময়ের যে ফাইনাল ভলিউম আমরা না ফাইনাল যে অ্যামাউন্ট পাবো, নাম্বার অফ মোলস পাবো, সেটা ধরলাম যে পূর্বের মোল সংখ্যার দ্বিগুণ। তাহলে এখন আয়তনের কি পরিবর্তন হবে? মোলস বাড়িয়ে দিচ্ছি, তাহলে আয়তনের কি পরিবর্তন হবে? তাহলে বসাও, এখন দেখো যে V1/N1 ইকুয়াল টু V2 বাই N2 মান 2N1, তাহলে N1 চলে গেল, তাহলে V2 ইকুয়াল টু তাহলে 2V1। তাহলে নাম্বার অফ মোলস যখন দ্বিগুণ করে দিচ্ছি, পূর্বের দ্বিগুণ করে দিচ্ছি, আয়তনও পূর্বের দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই যে একটা প্রমাণ হয়ে গেল যে যত তুমি মোল সংখ্যা যত যদি পূর্বের দ্বিগুণ করে দাও, তাহলে আয়তনও কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। আবার মোল সংখ্যা যদি 3 গুণ করে দাও, আয়তনও 3 গুণ হয়ে যাবে। এই জন্য V প্রপোর্শনাল টু N। যতই তুমি নাম্বার অফ মোলস বাড়াবা, অর্থাৎ অ্যামাউন্ট অফ গ্যাস যত তুমি বাড়াবা, গ্যাসের আয়তনও তত বেড়ে যাবে। এবার আমরা এই চিত্রটা নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ, যে দেখো যে আয়তনের বিপরীতে নাম্বার অফ মোলস অর্থাৎ অ্যামাউন্ট অফ গ্যাস আমরা লেখচিত্র অঙ্কন করছি। তোমরা ওটাই আমি এখানে অঙ্কন করছি। দেখো এটা মনে করো 0.2, এটা 0.4, এটা 0.6, এটা 0.8, এটা 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 1, এটা আমরা ধরেছি যে এটা তো 0 and 0, এটা ধরো 5 ATM, এটা 10 ATM, এটা 15 ATM, এটা 20 ATM, এভাবে চলছে। দেখো এভাবে আমরা দেখো তো আমরা যে কোনো পয়েন্ট আমরা হিসাব করছি, এই পয়েন্টটা আমরা যদি হিসাব করি, তাহলে নাম্বার অফ মোলস কত? N এর মান হলো 0.4, এত মোলস, তাহলে নাম্বার অফ মোলস এত, তাহলে আয়তন হলো এইটুকু, তাই না? আয়তনও বাড়ছে। এবার নাম্বার অফ মোলস বাড়ছে মানে অ্যামাউন্ট বাড়ছে, তাহলে কি বাড়ছে? আয়তনও বাড়ছে। দেখো নাম্বার অফ মোলস বাড়ছে, আয়তনও বাড়ছে, যে আয়তন এই যে এটুকু আয়তন বাড়ছে। তাহলে যত নাম্বার অফ মোলস বাড়বে, অর্থাৎ অ্যামাউন্ট অফ গ্যাস যত বাড়বে, গ্যাসের পরিমাণ যত বাড়বে, আয়তনও তত বাড়বে। আমরা নিশ্চয় তোমরা সরি এটা লিটার, এটা ভি, এত 5 লিটার, 10 লিটার, 5 লিটার, 20 লিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অ্যাভোগাড্রোর সূত্র তোমরা নিশ্চয় বুঝেছ। এখন তুমি কি এই যে বেলুনে একটা বেলুনে এই যে অনেক অণু আছে, বিলিয়ন বিলিয়ন অণু আছে, তুমি কি এগুলো কি কাউন্ট করতে পারবা? বা মানে এটা ভিজিবল, এটা যেমন কাউন্ট করাও অসম্ভব, আবার ইনভিজিবল। তাহলে তুমি এটা কিভাবে এই সূত্রটাকে অনুমান করতে পারবা? কেমন করে আমি পারবো? এটা আমি একটু মুখে বলি তোমাদেরকে। একটি কি উদাহরণ দিব? ধরো এখানে এটা একটা এই আয়তন ধরো 2 লিটার এই বেলুন, এখানে হাইড্রোজেন গ্যাসে আছে 2 লিটার, হাইড্রোজেন গ্যাস আছে 2 লিটার। তাহলে বেলুনের আয়তন যত, হাইড্রোজেন গ্যাসের আয়তন তত। এটা 2 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হলো 2.016, এক অণু হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন। এবার একই আয়তনের বেলুন নিলাম, এখানে আছে ধরো নাইট্রোজেন গ্যাস, এর ওয়েট হলো, নাইট্রোজেনের ওয়েট হলো কত? 28 গ্রাম। এই যে এটাও আয়তন 2 লিটার। এখন তুমি যদি উড়াতে চাও, এটা হাইড্রোজেন গ্যাস বেলুন, এটা নাইট্রোজেন গ্যাস বেলুন, তাহলে কোনটা উড়বে? একই কিন্তু মোল সংখ্যা, এখানে মোল সংখ্যা ধরো আছে, আর ধরো মনে করো 5000টি অণু আছে, এখানেও 5000টি অণু।
বুঝলো কি না? যে দুটো বেলুন নিলাম, এক বেলুনে আমি হাইড্রোজেন গ্যাস ঢুকালাম 2 লিটার বেলুনে, এখানে অণু আছে সমান আয়তন, তাহলে অণু সংখ্যা সমান থাকবে। এর সমান আয়তন কিন্তু তাপমাত্রা এবং চাপ আর কনস্ট্যান্ট। তাপমাত্রা এবং চাপ কিন্তু আমি ধ্রুবক রাখছি, একই আয়তনের বেলুন, গ্যাস কিন্তু ভিন্ন, একটা হাইড্রোজেন গ্যাস একটা। আচ্ছা, কোনটা হেভিয়ার গ্যাস, মানে কোনটা ভারী গ্যাস? নিশ্চয়ই হাইড্রোজেনের চাইতে নাইট্রোজেনের গ্যাস, হাইড্রোজেন গ্যাস এটা ভারী আর এটা হলো হালকা। তাহলে কোন দুটাই বেলুন ছেড়ে দিলাম উপরে, কোন বেলুনটা আগে যাবে? হাইড্রোজেন যাবে। তাহলে অ্যাভোগাড্রো সূত্র ক্যান মেক ইউ ফ্লাই, মানে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। তুমি যদি এখন বেলুনের বড় বেলুন দিয়ে তুমি বেলুনের ইটা ধরো, বেলুনের যে সুতা যদি ধরো, তাহলে কোন বেলুন তোমাকে উড়িয়ে নিয়ে যাবে? এই বেলুন পারবে? তাহলে এই বেলুন পারবে। কেন? যে সমান সংখ্যক অণু, বাট এটা 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 লাইটার দেন নাইট্রোজেন, এটা কিন্তু হেভিয়ার, মানে এটা ভারী আর এটা হালকা গ্যাস, তাহলে এটা নিয়ে যাবে। আরো দেখো, যে আমরা বলি হিউমিডিটি বলি, আর্দ্রতা বলি, তাই না? তো এই যে দেখো তো, বাতাসে কিন্তু অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, বহু গ্যাস আছে, আবার জলীয় বাষ্প আছে, আছে না? এই যে স্টিম, এটা জলীয় বাষ্প হয় স্টিম, তাহলে জলীয় বাষ্পের ভর কিন্তু 18, এটার কিন্তু হলো 44, এটা হলো কি বলে যে এটা হলো নাইট্রোজেন হলো 28, তাই না? এটা 28। তাহলে এখন তুমি যদি অক্সিজেন হলো 32, তাহলে বলো তো এই যে বায়ুতে তো এগুলো আছে আবার এটা আছে, তাহলে কোনটা এই যে আফিল হয়, মানে কোনটা বেশি উড়ে? এই যে জলীয় বাষ্প উড়ে, তাই না? আবার জলীয় বাষ্প আবার ফল করতে পারে। তাহলে এই যে আমরা এখান থেকে বুঝতে পারছি যে সমান আয়তন যদি হয়, সমান সংখ্যক অণু হয়, তাহলে লাইটার গ্যাসগুলো বেশি বেশি উপরে যাবে। আবার ফল করার সময়ও কিন্তু নিচে পতিত হওয়ার সময়ও কিন্তু এই যেটা লাইটার অর্থাৎ যেটা হালকা গ্যাস সেটা কিন্তু আগে পড়বে, যেমন উঠবে তেমন আবার নিচে আসবে। এবার নেক্সট আমরা অ্যাভোগাড্রো সূত্র আমরা দেখলাম। এবার আমরা আসি নেক্সট স্লাইডে। দেখো, কম্বিনেশন অফ বয়েলস, চার্লস অ্যান্ড গেলুসাক ল, অর্থাৎ বয়েল এবং চার্লস এবং গেলুসাকের সূত্রের সমন্বয়। তোমাদের বইগুলো তো আছে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। আসলে এটা গ্যাস সূত্র সমূহের সমন্বয়। গ্যাস সূত্র আসলে এগুলোকে আমরা আগে বলেছি যে এটা আদর্শ গ্যাস বিবেচনা করে এই সূত্রগুলো দেওয়া হয়েছে, মানে অণুগুলোর আয়তনকে বিবেচনা করা হয়নি, অণুগুলোর মধ্যে কোনো ইন্টারাকশান নাই বিবেচনা করা হয়েছে, এবং অণুগুলোর যে পারস্পরিক সংঘর্ষ বা পাত্রের গায়ে যে ধাক্কা, সেই ধাক্কাটা আমরা বলেছিলাম যে ইলাস্টিক একটি কলিশন, অর্থাৎ স্থিতিস্থাপক একটি সংঘর্ষ হয়। অর্থাৎ একটা হাই প্রেসারে ওর লো প্রেসার অর্থাৎ নিম্ন চাপে এবং হাই প্রেসারে এই রিয়াল গ্যাস যে কিছু আচরণ প্রদর্শন করে, সেই আচরণকে আমরা বলছি আদর্শ আচরণ, আমরা ধরে সেটিকে বলছি আমরা একটি আদর্শ গ্যাস। তো এই সমস্ত সূত্র অর্থাৎ বয়েলসের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র আমরা দেখলাম, এইগুলো কিন্তু আদর্শ গ্যাস বিবেচনা করে, যে এটা আমি বললাম যে এটা একটা অ্যাপ্রক্সিমেশন, একটা ধারণা, কিন্তু আদর্শ বলে কোনো গ্যাস নেই। যে রিয়াল গ্যাস অর্থাৎ প্রকৃত গ্যাস, ধর হাইড্রোজেন, নাইট্রোজেন, এদের উপর যদি আমরা তাপমাত্রা যদি আমরা বেশি করি এবং চাপ আমরা কম করি, তাহলে অণুগুলোর কোনো তখন ইন্টারাকশান থাকে না, তাদের যে কলিশন অর্থাৎ সংঘর্ষ, সেই সংঘর্ষটা হয় ইলাস্টিক যে একটা কলিশন হয়, এবং অণুগুলোর আয়তন থাকে না বলে আমরা বলেছি যে গ্যাসের আয়তন বলতে পাত্রের আয়তনকে বুঝি। তো এই যে আসলে কিন্তু এটা কিন্তু কোনো ডিসকভারি না, যে এই যে বয়েলস, চার্লস এবং গেলুসাকের সূত্র যে একটা ডিসকভারি না, এটা জাস্ট যে তাপমাত্রা, চাপ এবং
আমরা তিনটা সূত্রে কি দেখেছি, একটাতে তাপমাত্রা ধ্রুবক ছিল, একটাতে চাপ ধ্রুবক ছিল, তাই না, আর একটাতে আয়তন ধ্রুবক ছিল, তাই না। এই তিনটা সূত্রে আমরা বয়েলসের সূত্র দেখেছি তাপমাত্রা ধ্রুবক, তারপর চার্লসের সূত্রে আমরা দেখেছি চাপ ধ্রুবক, আবার গ্যালোসকের সূত্রে আমরা দেখলাম আয়তনের ধ্রুবক। এবার এর কম্বিনেশনটা কি? কম্বিনেশনটা হলো যে তাপমাত্রা এবং অন্যগুলো ধ্রুবক থাকবে, কিন্তু তাপমাত্রা মানে চাপ, টেম্পারেচার, প্রেসার অ্যান্ড ভলিউমস আর ভ্যারিয়েবল, মানে এই তিনটা পরিবর্তন হবে। আমরা তিনটা সূত্র দেখেছিলাম, এই তিনটা বয়েলের সূত্রে তাপমাত্রা ধ্রুবক, চার্লসের সূত্রে আমরা দেখেছিলাম আমরা চাপ ধ্রুবক, আর গ্যালোসকের সূত্র আমরা আয়তন ধ্রুবক। বাট যখন এই তিনটা সূত্রকে যখন আমরা একত্রিত করব, তখন এক্সেপ্ট মানে তাপমাত্রা, চাপ এবং আয়তন, অর্থাৎ টেম্পারেচার, প্রেসার এবং ভলিউমস, এই তিনটা ভ্যারিয়েবল হবে, মানে এই তিনটি পরিবর্তন হবে, আদার কনস্ট্যান্ট। এখন এই তিনটা সূত্রকে তোমাদের আগেই বললাম যে তোমাদের বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয় করা হয়েছে, আসলে কিন্তু বয়েলস চার্লসের সূত্র না, ওর মধ্যেই কিন্তু ওর মধ্যে কিন্তু গ্যালোসকের সূত্র নিহিত আছে। এজন্য আমি একটু তিনটা সূত্রকে আমরা দেখাতে চাই। দেখো, বয়েলের সূত্র, বয়েলের সূত্র আমরা দেখেছিলাম যে ভি প্রপোর্শনাল টু 1/p, মানে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, মানে প্রেসার, যে হয় n মানে মাস, হয় মাস অ্যান্ড টি মানে টেম্পারেচার আর কনস্ট্যান্ট, অর্থাৎ মাস ভর মানে মোল সংখ্যা এবং তাপমাত্রা যখন কি থাকবে, ধ্রুবক থাকবে, তখন ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস প্রেসার। কোন গ্যাসের? আদর্শ গ্যাসের। আবার ওর ভি ইকুয়াল টু k/p or pv ইকুয়াল টু k, এটা আমরা দেখলাম, 1 নম্বর নিলাম, বয়েলের সূত্র অনুসারে পেয়ে গেলাম। এবার আমরা চার্লসের সূত্র আমরা দেখেছিলাম, তোমাদের এটা লিখার আমি সময় দিচ্ছি, যেহেতু স্লাইডে এগুলো আমি লিখি না। এবার চার্লসের সূত্র, ভি প্রপোর্শনাল টু টি অ্যাবসলিউট টেম্পারেচার, মানে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার, হয় মাস মানে ভর অ্যান্ড মানে অ্যামাউন্ট অফ গ্যাস মানে মোল অ্যান্ড প্রেসার মানে পি আর কনস্ট্যান্ট। অর্থাৎ যখন গ্যাসের ভর এবং চাপ যদি ধ্রুবক থাকে, তাহলে গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে, পরম তাপমাত্রার সাথে, অ্যাবসলিউট টেম্পারেচার, যেটা আমরা বলেছিলাম থার্মোডিনামিক টেম্পারেচার, এর সাথে সমানুপাতিক, অর্থাৎ ভি ইকুয়াল টু KT or V/T ইকুয়াল টু K। এটা দিলাম 2 নম্বর। এবার আমরা আজকে যেটা দেখলাম, গেলুসাক বা অ্যামন্টন সূত্র, আমরা ইংরেজিটা লিখি অ্যামন্টনস ল। গেলুসকের বহু আগে অ্যামন্টন সেই লটা দিয়েছিল, এই জন্য এই সূত্রকে অ্যামন্টনস ল বলা হয়, যে ভি পি প্রপোর্শনাল টু টি, হয় মাস মানে অ্যামাউন্ট অফ গ্যাস অ্যান্ড কি নাই ভি আর কনস্ট্যান্ট। অর্থাৎ
আয়তন এবং ভর যদি স্থির থাকে, প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস অ্যাবসলিউট টেম্পারেচার। এটা আদর্শ গ্যাসের তাপমাত্রা যত বাড়াবো চাপ তত বাড়বে। और V इक्वल टू K बाई टी और P बाई टी इक्वल टू K। এটা আমরা দিলাম 3 নম্বর সূত্র। 3 নম্বর শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লিখে নাও। আমরা এখন 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ কে আমরা এখন বাম দিকে গুণ করেছি, ডান দিকে গুণ করছি। দেখো 1 নম্বর সূত্রে কি ছিল, এটা আমরা কি করে দিই, শুধু সূত্রগুলো রাখি। এখন নিশ্চয় এটা লিখেছো তোমরা, এই 3টা, এটা 1, এটা 2, এটা 3। তবে বাম দিকের যেগুলো টার্মগুলো আছে সেগুলো আমরা গুণ করে দিই। প্রথমটা কি আছে, পিভি ইন্টু, দ্বিতীয় নাম্বার কি আছে, পি ভি বাই টি ইন্টু, বাম দিকে কি 3-এর কি আছে, পি বাই টি, আর ডান দিকে কে কে ইন্টু কে মানে 3K মানে কে কিউব। তাহলে দেখো ওর, দেখো পি স্কোয়ার ভি স্কোয়ার, দেখো পি ভি আর টি স্কোয়ার। তাহলে এভাবে লেখা যায় কিনা, লেখা যায়। এই যে পি স্কোয়ার ভি স্কোয়ার আর টি স্কোয়ার। দেখো তো আমরা রুট নিয়ে নিই, উভয় দিকে রুট নিয়ে নিচ্ছি। তাহলে রুট নিলে তাহলে কি হবে, তাহলে রুট স্কোয়ার চলে গেল। তাহলে পি ভি বাই টি, আর এটার কনস্ট্যান্টের রুট মানে কনস্ট্যান্ট, অর্থাৎ পি ভি বাই টি ইকুয়াল টু কে। অর্থাৎ তাপমাত্রা, চাপ এবং আয়তনের একটি সম্পর্ক, মানে এই 3টাই কিন্তু ভ্যারিয়েবল। অর্থাৎ তাপমাত্রা এবং চাপের পরিবর্তন করলে আয়তনের কেমন পরিবর্তন হয়। আবার বলছি যে আয়তন এবং যদি তাপমাত্রা, আয়তন এবং তাপমাত্রা যদি পরিবর্তন করি চাপের কি পরিবর্তন হবে। আবার চাপ এবং তাপমাত্রা যদি পরিবর্তন করি আয়তনের কি পরিবর্তন হবে। আবার পি আর ভি এর যদি পরিবর্তন করি তাহলে তাপমাত্রার কি কেমন পরিবর্তন। 3টাই কিন্তু ভ্যারিয়েবল। এখন আমরা এটাকে যদি আমরা এভাবে লিখি যে চাপ পরিবর্তন করলাম P1, তাপমাত্রা পরিবর্তন করলাম T1, মানে প্রাথমিক তাপমাত্রা যা ছিল তা পরিবর্তন করছি, পরিবর্তন মানে বাড়ায় বা কমাচ্ছি T1। তাহলে তাপমাত্রা পরিবর্তন করলে চাপের পরিবর্তন হবে। এটা কার সূত্র, আজকে দেখলাম চাপের সূত্র। চাপ যে আয়তনকে ধ্রুবক রেখে এটার যদি পরিবর্তন করি তাহলে পি পরিবর্তন হবে P1, তাহলে আয়তনের পরিবর্তন V1 হবে। দিস ইজ কে, একই গ্যাস, আবার K1 না, কিন্তু কে অ্যানাদার কনস্ট্যান্ট না। একই গ্যাসকে ভিন্ন কন্ডিশনে নিচ্ছে, ভিন্ন শর্তে। যে পূর্বে যে তাপমাত্রা ছিল তার চেয়ে তাপমাত্রা আমরা পরিবর্তন করছি, বাড়া বা কমাচ্ছি, তাহলে চাপেরও পরিবর্তন হবে। তাপমাত্রা এবং চাপের পরিবর্তন করলে আয়তনের পরিবর্তন হবে, যার মান ওই একই সংখ্যা হবে। ওর কেন মাস, আমরা বলেছি নাম্বার অফ মোলস কিন্তু সমান। মাস এই 3টা ছাড়াই, এই 3টা পরিবর্তনশীল, বাদ বাকি অর্থাৎ যেটা আমরা বলেছিলাম যে except temperature and pressure and volume, আদার্স কনস্ট্যান্ট, অন্যগুলো কিন্তু ধ্রুবক থাকবে, মানে মাস ধ্রুবক থাকবে। তাহলে আবার যদি P2 V2 T2 হয় তাহলে এটা V2 হবে। তাহলে কি, তাহলে আমরা লিখতে পারি যে P1, এভাবে চলতে থাকবে যে P3 V3, আমরা অত ওরা না লিখে Pn Vn বাই Tn ইকুয়াল টু কে। তাহলে আমরা সবগুলো সমান, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ইকুয়াল টু P3 V3 বাই T3, আবার n এর টার্ম পর্যন্ত Pn Vn বাই Tn ইকুয়াল টু কে। আমরা প্রথম দুটো লিখব আমাদের প্রবলেম সলভের জন্য, P1 V1
T2V2/T2। তোমাদের বইতে কিন্তু এটা নেই, যে আসলে কিন্তু এখানে কিন্তু তিনটা সূত্রই আছে। দেখো তিনটা সূত্র কি আছে। বয়লের সূত্র অনুসারে কি স্থির? টি স্থির, মানে প্রথম যে তাপমাত্রা শেষ তাপমাত্রা একই, মানে ইনিশিয়াল টেম্পারেচার অ্যান্ড ফাইনাল টেম্পারেচার আর সেম, অর্থাৎ T1 = T2, T1 = T2। তাহলে T1 T2 বাদ গেল। দেখো তো বয়লের সূত্র আমরা পেয়েছিলাম P1 V1 = P2 V2, অর্থাৎ PV = ধ্রুবক। বয়লের সূত্র পেয়ে গেলাম। এবার দেখো গেল বয়লের সূত্র গেল। এবার চার্লসের সূত্র কি ছিল? চার্লসের সূত্র ছিল চাপ স্থির, চাপ প্রেসার কনস্ট্যান্ট, অর্থাৎ ইনিশিয়াল প্রেসার অ্যান্ড ফাইনাল প্রেসার আর সেম। তাহলে P1 ইনিশিয়াল আর P2 হলো ফাইনাল, তাহলে P1 = P2, তাহলে P1 আর P2 সমান। তাহলে দেখো তো আমরা এটা আমরা চার্লসের সূত্র পেয়েছিলাম V/V proportional to T, or V = KT, or V/T = ধ্রুবক। দেখো তো V1/T1, সরি V1, এই যে V1/T1 আবার V2/T2, তাহলে চার্লসের সূত্র পেয়ে গেলাম। এবার দেখো আমরা গ্যালুসকের সূত্র। গ্যালুসকের আজকে দেখলাম আমরা কি ধ্রুবক? আয়তন ধ্রুবক, ভি ধ্রুবক, ভি কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট। তাহলে ফাইনাল ভলিউম অ্যান্ড ইনিশিয়াল ভলিউম আর সেম। তাহলে V1 আর V2 বাদ দিয়ে দাও। এই যে V1 আর V2 বাদ দিয়ে দিলাম, তাহলে P1/T1 অর্থাৎ P/T = কনস্ট্যান্ট। এটা আজকে চাপের সূত্র আমরা দেখলাম। সুতরাং এই তিনটা গ্যাস সূত্রকে সমন্বয় করে এটা আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে শুধু বয়েলস এবং চার্লসের সূত্র, বয়েলসের ল P = 1/P when mass and T constant, ওভাবে দেখিয়ে দিই তোমাদের বইয়ের। আবার V proportional to T, এটা চার্লসের সূত্র, when mass and pressure are constant। তাহলে দুটা থেকে আমরা কি পাই দেখো তো, অ্যালজেব্রিক একটা সামেশন, যে V proportional to T/P, দেখো তো পাই কি না। দেখো আয়তন পরিবর্তন হচ্ছে তাপমাত্রার দ্বারা কি অনুপাতে? সমানুপাতিক, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর এখানে আয়তন পরিবর্তন হচ্ছে চাপের সাথে কেমন? ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো ইনভার্সলি, নিচে P, এখানে 1 আছে, তাহলে এটা কার সূত্র? বয়েলের সূত্র। এবার এখানে T আছে, এটা নাই, তাহলে কার সূত্র? চার্লসের সূত্র। তাহলে আমরা এইভাবেও করতে পারি, or P = KT/P, or PV = PV/T = K। দেখো তো আগের মতনই চলে আসলো, অর্থাৎ P1 V1/T1 = P2 V2/T2 আদার্স। অর্থাৎ this is relationship between pressure, temperature and volumes। এবার আমরা লাস্ট স্লাইড আমরা দেখব। দেখো দি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, মানে আদর্শ গ্যাসের সমীকরণ। আইডিয়াল গ্যাস, দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আমরা বারবার বলছি যে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই, এটা থিওরিটিক্যাল একটি কনসেপ্ট, এটা একটা অ্যাজাম্পশন, একটা অ্যাপ্রক্সিমেশন, যে বাস্তব গ্যাসের উপর যদি আমরা বললাম যে নিম্ন চাপ বা হায়ার টেম্পারেচার যদি আমরা অ্যাপ্লাই করি, তখন মনে করা হয় যে গ্যাসের অণুর কোনো ইন্টারাকশন থাকে না, গ্যাসের যে সংঘর্ষ হয়, গ্যাস অণুগুলো যে সংঘর্ষ নিজেদের মধ্যে বা পাত্রের
দেয়ালের সাথে যে সংঘর্ষ, এটা ইলাস্টিক একটি সংঘর্ষ হয়, অর্থাৎ ইলাস্টিক কলিশন হয়। এবং গ্যাসের আয়তন বলতে অণুগুলোর কোনো নিজস্ব কোনো আয়তন থাকে না। গ্যাসের আয়তন বলতে আমরা গ্যাস পাত্রের আয়তনকে বুঝি। এই সমস্ত অ্যাজাম্পশন ধরে, অর্থাৎ রিয়াল গ্যাসের উপর এইগুলো একটি ধারণা প্রসূত, যে একটি অর্থাৎ কল্পনা প্রসূত যে এই কতগুলো স্বীকার্য পোস্টুলেট ধরে নিয়ে এই সমস্ত এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে ডিরাইভ করা হয়েছে ফ্রম বয়েলস ল, চার্লস ল অ্যান্ড অ্যাভোগাড্রো ল। আমরা এই তিনটা সূত্রকে আমরা একত্রিত করি, যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। নাও ফ্রম বয়েলস ল আমরা একটু আগে দেখলাম যে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, মানে কি প্রেসার। যখন কি থাকে এন অ্যান্ড টি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট। নাম্বার ওয়ান, ফ্রম চার্লস ল চার্লস কার মধ্যে সম্পর্ক দেখাচ্ছে? ভলিউম অ্যান্ড টেম্পারেচার। বলল কি, যখন এন অর্থাৎ অ্যামাউন্ট অফ গ্যাস মানে নাম্বার অফ মোলস, অ্যান্ড পি মানে প্রেসার আর কনস্ট্যান্ট, অর্থাৎ তাপমাত্রা না চাপ এবং গ্যাসের ভর যদি, গ্যাসের পরিমাণ যদি ধ্রুবক রাখা হয়, তাহলে গ্যাসের আয়তন অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে বয়েলস, চাপ বাড়ালে আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে, ইনভার্সলি উল্টো সম্পর্ক, ব্যস্তানুপাতিক। আর এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে সমানুপাতিক, লিনিয়ারলি, মানে এটা যত বাড়াবো এটা তত বাড়বে, এটা যত কমাবো এটা তত কমবে। এটা দিলাম আমরা, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। নেক্সট আমরা আজকে দেখেছি ফ্রম অ্যাভোগাড্রো ল। ভি প্রপোর্শনাল টু এন, এটা আমি বিস্তারিত বলেছি আর আমি রিপিট করছি না। এটা when T and P are constant, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা এবং চাপ যদি ধ্রুবক রাখা হয়, তাহলে কোনো আদর্শ গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সাথে সমানুপাতিক। যখন গ্যাসের অ্যামাউন্ট অর্থাৎ মোল সংখ্যা এবং তাপমাত্রা যদি ধ্রুবক রাখা হয়, গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, এটা সমানুপাতিক। এবার এটা দিলাম আমরা 3 নম্বর সূত্রকে আমরা বীজগণিতীয় একটি যোগ করছি। তো দেখো সব সমীকরণে বামে কি আছে? ভি এর সাথে কার পরিবর্তন? চাপের। কেমন পরিবর্তন? ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি ব্যস্তানুপাতিক। আর এটা কি? সমানুপাতিক। এটা কি? সমানুপাতিক। তাহলে দেখো 3টা সূত্রকে আমরা যদি করি, তাহলে আমরা যে এটা দেখো, এটা কার সাথে সমানুপাতিক? পরম তাপমাত্রার সাথে, এটা সমানুপাতিক। তাহলে ভি পরিবর্তিত হচ্ছে এন আর টি এর সাথে কেমন হয়ে? এন আর টি এর সাথে কেমন হয়ে? সমানুপাতিক হয়ে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর ভি পি এর সাথে পরিবর্তিত হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি উল্টো, মানে কি ব্যস্তানুপাতিক। তাহলে দেখো তো এটা নাই, তাহলে এখানে 1 বসিয়ে দিলে তাহলে কি পেয়ে গেলাম? বয়েলের সূত্র পেয়ে গেলাম। এই জন্য এই 3টাকে আমরা যোগ করে এটা পেলাম। অর ভি ইকুয়াল টু, এই সমানুপাতিককে আমরা একটি অ্যানাদার সিম্বল আর দ্বারা প্রকাশ করব। আর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে না, আগামী দিন অল্প কিছু। এখানে আর, তাহলে আর এন টি বাই পি, or PV equal to nRT. This is
বহু নাম আছে। দিস ইজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, অর আমরা বলেছিলাম জেনারেল গ্যাস ইকুয়েশন, মানে সাধারণ গ্যাসের সমীকরণ, বা এটাকে বলবো আমরা ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে দি আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানে আদর্শ গ্যাসের সমীকরণ, আর একটা বলছি যে জেনারেল গ্যাস ইকুয়েশন, আর একটা বলছি ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে পি ভি ইকুয়াল টু এন আর টি। পি চাপ, ভি আয়তন, চাপকে চাপ, এটা এটা প্রেসার, ভলিউমস, এন নাম্বার অফ মোল, টি টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার, আর কে বলবো আমরা এখানে মোলার গ্যাস ধ্রুবক। এটাকে আমরা বলবো মোলার গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল ধ্রুবক, মানে সার্বজনীন ধ্রুবক। কেন সার্বজনীন ধ্রুবক একটু বলে নিই। যে কোনো গ্যাসের, ধরো এখানে নাইট্রোজেন গ্যাস, এখানে হাইড্রোজেন গ্যাস, এখানে ধরো কার্বন অক্সিজেন গ্যাস, তিনটা গ্যাস। এই তিনটা গ্যাসের চাপ, আয়তন, এদিকে লিখি আয়তন, এবং তাপমাত্রা ধ্রুবক। এটা মনে করো 2 লিটার, এটা হলো 1 ATM, এটা হলো 273 কেলভিন। এখানেও 1 ATM 273 কেলভিন, এটা চাপ হলো 1 ATM, এটা টি হলো 273 কেলভিন, আর ভি ইকুয়াল টু এটাও 2 লিটার। অনুরূপভাবে এটাও পি হলো 1 ATM, টি হলো 273 কেলভিন, ভি হলো 2 লিটার। দেখো তো, একই তাপমাত্রা, চাপ এবং সমান আয়তন, বাট গ্যাস কিন্তু ভিন্ন। এখানে যদি 1 মোল গ্যাস থাকে, 1 মোল নাইট্রোজেন, এখানে যদি 1 মোল হাইড্রোজেন, এখানে 1 মোল অক্সিজেন, বলা হচ্ছে যে তাপমাত্রা, চাপ এবং আয়তন যদি একই থাকে, গ্যাস ভিন্ন হোক। তাপমাত্রা এবং চাপ এবং আয়তন যদি একই থাকে, তাহলে গ্যাস ভিন্ন হোক, এতে কিছু যায় আসে না। 1 মোল যে কোনো গ্যাসে, 1 মোল যে কোনো গ্যাসে, 1 মোল যে কোনো গ্যাসের জন্য আর হলো ধ্রুবক, আর হলো ধ্রুবক। এই জন্য এইকে বলছি ইউনিভার্সাল কনস্ট্যান্ট অথবা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। আমরা বললাম যে পিভি ইকুয়াল টু এনআরটিকে আমরা বললাম যে এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন অর ইকুয়েশন অফ স্টেট অথবা জেনারেল গ্যাস ইকুয়েশন। আর এই যে আমরা আর কে বললাম সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, মানে সকল গ্যাসের 1 মোল এর জন্য এই মানটা কিন্তু ধ্রুবক। এবার এটাকে একটু দেখো, পি ভি ইকুয়াল টু এনআরটি, এন আর, আমরা বলবো আর, আর হলো কে বি এন আর টি, অর্থাৎ আর সমান সমান কে বি এন। এই কেবিটা হলো বোল্টজম্যান ধ্রুবক। আমরা আগামী দিন এটা নিয়ে পড়ব। বোল্টজম্যান ধ্রুবক এর একটা নির্দিষ্ট মান আছে, 1.6 সামথিং ইন্টু 10⁻⁻23 এই কিলো জুল পার কেলভিন। কেবিএন এটা বোল্টজম্যান ধ্রুবক। এটা কি বললাম? বোল্টজম্যান ধ্রুবক। আর এনটা কি? নাম্বার অফ মলিকুলস। আবার বলি, ক্যাপিটাল এন হলো নাম্বার অফ মলিকুলস। ধরো 100 মলিকুল, 500 মলিকুলস। আর এন এ এটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা, এটার মান কিন্তু ফিক্সড, এটার মান কিন্তু ফিক্সড। তাহলে আমরা যদি এন এ দিয়ে দিই এখানে, তাহলে এটার নাম কি? এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা এন এ। আর এনটা কি? নাম্বার অফ মলিকুলস, যে কোনো 10টা, 5টা, 30টা।
আর এনে যখন বসাবা সাফিক্স এ দিবা, মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, মানে 6.022 × 10⁻23। তাহলে আমরা এই আর এর মানটা এখানে বসিয়ে দিলাম। এটিকে বলবো আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, দিস অ্যান্ড দিস অল দ্য সেম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জিনিসটাকে আজকে এই পর্যন্ত আমরা আরেকটু আমরা বলি যে এটাকে যদি আমি মোলার ফর্মে নিয়ে যাই, মোলার ফর্মে যদি নিয়ে যাই, যে মোল দিয়ে আমরা যদি হিসাব করি মোলার ফর্মে, তাহলে দেখো পিভি আমরা জানি যে N = W/M, M = W/M। তাহলে পিভি = কি যাবে? পিভি = W/M RT। তাহলে দেখো তো ওই সমীকরণটাকে এভাবে লেখা যায় যে মোল, নাম্বার অফ মোল মানে গ্যাসের মোল সংখ্যা, বা গ্যাস হোক যে কোনো পদার্থের মোল সংখ্যা, ওই গ্যাসের ভর বাই তার আণবিক ভর। ধরো তোমাকে বললো যে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাস সমান কত মোল নাইট্রোজেন গ্যাস? তাহলে N = 7 বাই কত? নাইট্রোজেনের আণবিক ভর 28, তাহলে 1/4। তাহলে আমরা এনটাকে এই যে এখানে নিয়ে গেলাম W/M, মোলার ফর্মে নিয়ে গেলাম, অর্থাৎ W হলো গ্যাসের ভর, এটা হলো গ্যাসের আণবিক ভর। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি নির্ণয় করতে পারবো? এটা তো ধ্রুবক, T নির্ণয় করতে পারবো, ভর নির্ণয় করতে পারবো, গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারবো, P নির্ণয় করতে পারবো, V নির্ণয় করতে পারবো। আমরা আজকে পর্যন্ত আমরা শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এগুলো চর্চার মধ্যে রাখবা। যত তুমি চর্চা করবা ততই তোমার জন্য এগুলো, এই যে আমরা সমীকরণ দিলাম, এই সমীকরণের বিপরীতে যে তোমাদের প্রবলেমগুলো আছে তোমাদের বইয়ে, নিশ্চয় তোমরা এটি দেখবা। তোমাদের আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। ভালো থেকো তোমরা।